আছে না, বিধায় চুপচাপ একা ঘরে সময় কাটাচ্ছে। ফারনু বেগম নিজেও আজ নিতুর সাথে কথা বলতে একটু ইতস্তত করছে। কেমন যেন দূরে দূরে লাগছে মেয়েটাকে। বারবার নিতুর দিকে তাকাচ্ছেন তিনি। কিভাবে কি শুরু করবেন বুঝতে পারছেন না। নিতু হয়তো বিষয়টা একটু সহজ করে দিতেই বলে উঠল। কিছু বলবেন আম্মা? ফারনু বেগম নিতু গলায় জবাবে উত্তরে শুধালেন। তোমাদের কিছু হয়েছে? কি হবে? উৎস গেছে কাজের মেয়েটাকে আবার আনতে। ভালোই তো করেছে, আগে থেকে ব্যবস্থা তো একটা করতেই হবে। আমি চলে গেলে উনি নিজে তো আর হাত পুড়িয়ে খেতে যাবেন না। চলে গেল মানে? কি হয়েছে তোমাদের? দুজনের মুখে কোনো কথা নেই কেন? কেমন ঝড়ের আভাস পাচ্ছি। নিতু নড়ে চড়ে ফারিনা বেগমের দিকে ফিরে বসলো। তাচ্ছিল্যের হাসি হেসে বলল। ঝড় অলরেডি শুরু হয়ে গেছে, এখন শুধু ফলাফল বাকি। আপনার ছেলে আমাকে বাড়ি দিয়ে আসবে। আমারও এখানে আর থাকার ইচ্ছে নেই। ওরকম একটা মানুষের সাথে এক ছাদের নিচে এক রুমে থাকতে আমার রুচিতে বাধছে। ফারিনা বেগম ভ্রু কুচকে শুধালেন। কি করেছে উৎস যে তুমি একেবারে চলে যেতে রাজি হয়ে গেলে? আমাকে বলো, সব সমস্যার সমাধান নিশ্চয় আছে। নিতু উঠে দাঁড়ালো, তীক্ষ্ণ গলায় বলল। আমার কোনো সমাধান লাগবে না আম্মা। আপনারা আমাকে ঠকিয়েছেন। শুধুমাত্র ভালোবাসি বলে ওই মানুষটাকে আর হারাতে চাইনি আমি। অথচ উনি কী করলো আমার সাথে? উনি ডিভোর্সি নন, সেটা আমার থেকে লুকালো। আমাদের সম্পর্ক তো কখনো না কখনো গভীর হতো। আর তখন যদি তার প্রথম স্ত্রী এসে অধিকার ফলায়, তখন আমি কি করব? আপনারা কিভাবে পারলেন আমার সাথে এমনটা করতে? সবচেয়ে বড় কথা, অন্য কারোর বরকে আমি নিজের বর ভাববো কিভাবে? ফারিনা বেগম নিজেও উঠে নিতুর কাছাকাছি এলেন। এক বুক হতাশা নিয়ে বললেন। এসব তুমি কি বলছো নিতু? কোনো সত্য লুকানো হয়নি তোমার কাছে। তোমাকে ঠকিয়ে আমার ছেলের কি লাভ বলো তো? তুমি ভুল বুঝছো ওকে। নিতু ফের বলে উঠল। আম্মা প্লিজ, আপনি এখান থেকে যান। আমার আর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। আমি জাস্ট আর নিতে পারছি না, নিজের চোখে নিজের নষ্ট জীবন দেখতে পারছি না। আমার আসলে এখন মনে হচ্ছে সেদিন আমি 18 বছরের মেয়ের মতোই আবেগ দেখিয়েছিলাম এই বয়সে এসেও। আমি ভালোবাসার মোহে কিভাবে এত অন্ধ হয়েছিলাম কে জানে। নিজের বোকামিতে আজ নিজের এই অবস্থা। আমি তোমাকে আবারও বলছি, আমার ছেলের বা আমি তোমার কাছ থেকে কিছুই লুকাইনি। মাথা ঠান্ডা করে ভেবে দেখো একবার। শুনুন আম্মা, আমি নিজের চোখে দেখেছি। আমার চোখ তো আর ভুল কিছু দেখতে পারে না। আপনি প্লিজ আমাকে একা থাকতে দিন। আমি নিতে পারছি না এসব। আপনি না গেলে আমি না হয় চলে যাচ্ছি। নিতুর এমন আচরণে অবাক হলেন ফারিনা বেগম। এতগুলো দিনে তিনি নিতুকে যেমন দেখেছেন, আজ যেন তার উল্টো কোনো চরিত্রকে দেখছেন তিনি। বুঝতেও পারছেন বড়সড় কিছু একটা হয়েছে বিধায় নিতু এমন করছে। কিন্তু তিনি কি পদক্ষেপ নেবেন সেটা বুঝতে পারছেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে নিতুকে দেখে তিনিই বললেন। তোমার যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি একটু মাথা ঠান্ডা করো। ফারিনা বেগম দরজার দিকে আসতেই উৎসকে দেখতে পেলেন। আমার রুমে এসো একবার। গম্ভীর গলায় বলে রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। মা চলে যেতেই উৎস রুমে প্রবেশ করলো। ধীর পায়ে নিতুর কাছে এসে বলল। আমি আমার রুম থেকে আমার আম্মাকে কখনো যেতে বলা তো দূর, আমার কাছে থেকে কখনো সরে বসতেও বলি না। আর আজ তুমি আম্মার সাথে এমন আচরণ করলে। অনেক বাড়াবাড়ি করে ফেলছো গতকাল থেকে। আজ রাতে এই বাড়িতে তোমার শেষ দিন, মাথায় রেখো। নিতু অন্যদিকে তাকিয়ে বলল। কোনো চরিত্রহীন মিথ্যুক পুরুষের সাথে থাকতে আমার দম বন্ধ লাগছে। আমি যে কোনো সময় মারা যেতে পারি, আর তার চেয়ে ভালো এখান থেকে চলে যাব। আপনার কিছু করতে হবে না। আমি নিজেই নিজের গন্তব্যে চলে যেতে পারবো। উৎস চিৎকার দিয়ে বলে উঠল। মেয়েদের সম্মান করি, মানে তার সুযোগে বারবার উল্টাপাল্টা কথা বলবে না। আমি নিজেকে আর বেশিক্ষণ নিয়ন্ত্রণ করতে পারবো না বলে দিলাম। আর মিথ্যে কথা আমি বলেছি সেটাই যদি তোমার মনে হয়, তাহলে জেনে রাখো তোমার মতো মেয়েকে সত্য বিশ্লেষণ করে বোঝাতে আমি বসে নেই। নিতু ভ্রু কুচকে বলল। সত্য কথা খুব গায়ে লাগছে। আমারও সত্য দেখে গায়ে লাগছিল। গায়ে লবণ মরিচ মাখিয়ে বসে থাকো। আমাকে নিয়ে, আমার চরিত্র নিয়ে তোমার ভাবতে হবে না। আর হ্যাঁ, ভালো মানুষকে সুযোগ বারবার নিও না, ভালো হবে না। কি করবেন আপনি? মেরে ফেলবেন? ভয় দেখাচ্ছেন আমাকে? উৎস চোখ বড় বড় করে নিতুর দিকে তাকিয়ে শাসানো গলায় বলল। গুম করে দেব, কাকপক্ষীয় টের পাবে না। ধৈর্যের পরীক্ষা নিও না।
ফারিনা বেগম নিতুকে ডেকে পাঠিয়েছেন। কিছু মুহূর্ত পূর্বেই তিনি উৎসের সাথে কথা বলেছেন। পুরো ব্যাপারটা ধরতে পেরে বুঝতে পারে মনের মধ্যে কেমন খোঁচাখুচি হচ্ছে। তিনি জানেন উৎস একবার মুখ দিয়ে কোনো কথা বের করলে সেটা কখনো হয়নি, এমন হয়নি। আর যে ক্ষেত্রে সে পুরোদমে সঠিক, সেখানে তো অন্য কোনো অপশন আসার কথাই ওঠে না। নিতুর হঠকারিতার জন্য ফলাফল কী রূপ নেবে কে জানে। যে ব্যক্তি সমস্যা তৈরি করে সে কি সর্বদা সমাধান করতে পারে? পারে না। সমস্যা হঠাৎ সৃষ্টি হলেও অল্প সময়ে সেটা সমাধানযোগ্য নয়। ফারিনা বেগমের ডাকে নিতু আনমনে ফারিনা বেগমের রুমে প্রবেশ করলো। ফারিনা বেগম ফোনটা ঘাঁটছিলেন বসে বসে। নিতু ফারিনা বেগমের খাটের কাছাকাছি এসে দাঁড়িয়ে শুধালো। আম্মা, ডেকেছিলেন আমাকে? ফারিনা বেগম ফোনটা পাশে রেখে নিতুকে ইশারায় কাছে ডেকে বসতে বললেন। নিতুও বাধ্য মেয়ের মতো কাছে গিয়ে বসলো। ফারিনা বেগম মৃদু গলায় বললেন। তুমি এখন তোমার ভুল বুঝতে পারছো না? নিতু গম্ভীর স্বরে জবাব দিল। আমি কোনো ভুল করিনি আম্মা, ভুল কিভাবে বুঝবো? তোমার মনে হচ্ছে না তুমি যে ভালোবাসার কথা বলেছিলে সেই ভালোবাসার চেয়ে তুমি আমার ছেলেকে অনেক বেশি ঘৃণা উপহার দিয়েছো? এখন যদি তুমি জানতে পারো যে তুমি পুরোটাই ভুল ছিলে, তাহলে মুখ লুকোবে কিভাবে বলো তো? একটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। তুমি সেই বিশ্বাসের জায়গাটাই নড়বড় করে দিয়েছো। নিতু ফারিনা বেগমের দিকে চাইল। তার চোখ দুটো ছলছল করছে। বারংবার চোখের পলক ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আম্মা, আমি আপনার ছেলেকে ভালোবাসি বলেই ডিভোর্সি জেনেও বিয়ে করেছিলাম। আমার ভালো একটা ক্যারিয়ার আছে, নিজে একটা ভালো জায়গায় আছি। শুধুমাত্র ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমি ওনার কাছে থেকে যেতে চেয়েছিলাম। শেষে এসে কি জানলাম, উনি ডিভোর্সি নন, উনি এখনও কারোর বর। আপনি খুব ভালোভাবেই জানেন একজন বাঙালি নারী কখনো নিজের বরের ভাগ অন্য নারীকে দিতে চায় না। আমি কিভাবে এটা মেনে নিতে পারবো বলুন তো? উনি যদি শুধু আমার না হন তাহলে ওনাকে আমার চাই না। নিতু থেমে আবার নাক টেনে বলল। আম্মা, ছোটবেলা থেকে না পাওয়ার হিসেবের লিস্টটা অনেক বড়। যতটুকু পেয়েছি ততটুকু যুদ্ধ করে পেতে হয়। তাই কোনো কিছু পাওয়ার পরেও সেটার অর্থ না পাওয়া হলে সেখানে আমি নিজেকে কিভাবে ঠিক রাখবো বলুন তো আম্মা? আমিও তো মানুষ, আমারই কেন এত না পাওয়া থাকবে? এবার পেয়েও নিজের দোষেই হারালে নিতু। এখানে অন্য কারো হাত নেই। তুমি যে পরিমাণ অপমান আমার ছেলেকে করেছো সেটা আমি তোমার থেকে আশা করিনি। সংক্ষেপে বললেন ফারিনা বেগম। নিতু প্রলম্বিত শ্বাস ফেলল, ভাঙা ভাঙা শব্দে বলল। হয়তো বেশিই করেছি, কিন্তু আপনারাও তো আমাকে ঠকিয়েছেন আম্মা। আমি ওনার পাশে আর অন্য কাউকে কিভাবে সহ্য করব? হুম? এত এত না পাওয়ার মাঝে তার পরিমাণ আরও বাড়ছে দেখে আমি সহ্য করতে পারিনি। আমার উৎসের চরিত্রের দিকে আঙুল তুলে তুমি খুব বড় ভুল করেছো নিতু। আমি চেয়েছিলাম তুমি আমার ছেলেকে এবার একটু শান্তি দাও, কিন্তু কিন্তু সেই তুমি আমার ছেলের শান্তি নষ্ট করেছো। আমি জানি না তোমাদের দুজনের পরিণতি কী হবে। আমার ছেলেটা আর কাউকে নিয়ে কোনোদিন কিছু ভাবতে পারবে না। আমার খুব বড় ক্ষতি তুমি করলে নিতু। কথাগুলো বলেই ফারিনা বেগম নিজের ফোনের গ্যালারি থেকে একটা ছবি বের করে ফটোটা নিতুর হাতে দিল। ভ্রু উঁচিয়ে ছবিটা দেখার জন্য ইশারা করলো। নিতু ফারিনা বেগমের দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে ফোন স্ক্রিনে চোখ রাখলো। জুম করে প্রতিটা লেখা এবং পুরোটা পড়ে ফারিনা বেগমের দিকে তাকাতেই তিনি বলে উঠলেন। এখন যেটা দেখেছো সেটা দেখে কি মনে হচ্ছে? ভুলটা অনেক বড় হয়ে গেল না? আমি যে আর এখন কিছুই করতে পারবো না বোধহয়। উৎসের সাথে কথা বলার সাহস নেই আমার। তুমি মাথা গরম না করে যদি একটু সময় নিতে। আফসোস। নিতু কাঁদো কাঁদো গলায় বলল। তাহলে আলমারিতে যেটা ছিল ওটা? ফারিনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, মুখটা ছোট করে বললেন। উৎসের বউ যখন চলে যায় তখন ডিভোর্সের কথা ভাবতেও আমার ছেলের সময় লেগেছিল। যখন নিজেকে শক্ত করে ডিভোর্সের ব্যবস্থা করে ওর বউয়ের কাছে পাঠালো, তার ঠিক 2 দিনের মাথায় ওই দিক থেকে আরেকটা ডিভোর্সের কাগজ এলো বাসায়। মানে ডিভোর্সের কাজ দুই পক্ষ থেকে দুজনেই করেছিল। বাংলাদেশি আইনে মেয়ে মানুষ ডিভোর্স দিতে পেপারে কিন্তু
আমার মনের মধ্যে ভালো লাগতো না, তাই উৎসকে বলেছিলাম উকিলের সাথে কথা বলে বউয়ের পাঠানো কাগজ যেন নষ্ট করা হয়। উৎসের দিক থেকে ডিভোর্স সম্পূর্ণ হয়, যেহেতু বউয়ের পাঠানো কাগজে আর কাজ হয়নি, তাই ওটা ওভাবেই উৎস আলমারিতে ফেলে রেখেছিল। আসলটা হয়তো কোথাও রেখেছে। নিতু ঠোঁট উল্টে কেঁদে ফেললো এবার। ব্যাপারটি যে এরকম হতে পারে সেটা কোনোভাবেই মাথায় আসেনি তার। অসহায় চোখে শাশুড়ির দিকে চেয়ে ক্রন্দনরত গলায় বলে উঠল, আমার যে বড্ড ভুল হয়ে গেল আম্মা। আমার তো মাথা ঠিক ছিল না তখন। কোন মেয়ে বা মাথার ঠান্ডা থাকবে বলুন আর মেনে নেবে? আমি এখন কি করব আম্মা? ফারিনা বেগম পুনরায় দীর্ঘশ্বাস ফেললেন, অন্যদিকে দৃষ্টিপাত করে বললেন, এখন যা হবে সেটা চুপচাপ দেখা ছাড়া আমার আর কিছুই বা করার বা বলার নেই মা। তুমি আমার ছেলেটার সাথে খুব খারাপ করেছো। আজ বিকেলেই নিতুকে তার বাসায় রেখে আসতে চেয়েছিল উৎস। বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে রুমের কোথাও তো দূরের কথা, বাড়ির কোথাও নিতুকে খুঁজে পায়নি উৎস। নিতুর ব্যাগটা গুছিয়ে রেখেছিল নিতু নিজেই, সেটাও রুমের এক কোণায় পড়ে আছে, কিন্তু নিতু নেই। ফোনটাও বন্ধ। উৎস নিতুর অপেক্ষায় বসে আছে। বিকেল থেকে সন্ধ্যা হলো, নিতুর আসার কোনো নাম নেই। উৎস সমস্ত ঘর পায়চারি করছে, মুখের বর্ণ ভয়ঙ্কর। ফারিনা বেগম একবার এসে ঘুরে গেছেন, ছেলেকে বোঝানোর চেষ্টা করেছেন এত সহজে বিয়ের সম্পর্ক ভাঙা বোকামি হবে। মেয়েটা ভুল করেছে, সেটা বুঝতেও পেরেছে। একবার মতো ক্ষমা করে দেওয়া উচিত। উৎস প্রথমে মায়ের কথায় রাগ দেখালেও সে মাকে নিশ্চিত করতে বলেছে বিয়ে ভাঙার মতো কাজ সে কিছুতেই করবে না। কিন্তু নিতুর এই হঠকারিতার জন্য পানিশমেন্ট প্রয়োজন। সহজেই কাউকে তো ভুলের জন্য ক্ষমা করে দিলে সে পরিবর্তে আবার ভুল করে বসবে। এভাবে মাফ তো সহজেই পাওয়া যায়। উৎসের কথার ওপরে ফারিনা বেগম আর কিছু বলেনি। ছেলের ওপরে ভরসা রাখতে ইচ্ছে হয়েছে ওনার। নিতু ফিরল 7:30টার দিকে, হাতে কাগজে মোড়ানো কিছু একটা। আয়তনে বেশ খানিকটা লম্বা এবং চওড়া। রুমে প্রবেশ করতেই সে উৎসকে বিছানায় বসে থাকতে দেখতে পেল। ভয়ে হাতের জিনিসটা রাখতেই তখন উৎস বলে উঠল, কোথায় গিয়েছিলে? নিতু কাঁপা কাঁপা গলায় জবাব দিল, আমাদের সেদিন ছবি তোলা হয়েছিল, সেগুলোর মধ্যে একটা বাধাই করে এনেছি, এই যে ফ্রেমে। উৎস ঘড়িতে সময় দেখলো, প্রায় 8টা বেজতে চলেছে। চোখ মুখ শক্ত করে নিতুর দিকে চাইল সে। আমাকে না বলে বেরিয়েছো কোন সাহসে? বিকেলে আমাদের বেরোনোর কথা ছিল। এখন এত রাতে কি বের হওয়া সম্ভব? যাব কখন আর ফিরবো কখন? নিতু অসহায় ভঙ্গিতে বলল, যাব না তো। আমি আর অমন করব না কখনো। আপনি যা বলবেন তাই করব। আমার ভুল হয়ে গেছে। আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। উৎস তড়িৎ উঠে দাঁড়ালো, শক্ত গলায় বলল, ভালোবাসা মাই ফুট। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফ্রেমটা হাতে নিল সে, ছুঁড়ে মারল মেঝেতে। চোখের পলকে কিছু কাছের টুকরো প্যাকেটের ভেতরে ঝনঝন করে শব্দে বেজে উঠল। আকস্মাৎ এমন কাণ্ডে ভয় পেয়ে গেল নিতু। বুকে হাত দিয়ে অবাক চোখে উৎসের দিকে চেয়ে রইল সে। উৎস রক্তিম চোখে চেয়ে বলল, নাটক শুরু করেছো? চরিত্রের দিকে আঙ্গুল তুলে চরিত্রের দফা রফা করে দিয়েছো, আবার সেই মানুষের সাথে ছবি ফ্রেমে বাধাই করে এনেছো। মেয়ে মানুষ, নাটক কম জানো না তাই না? মৃদু মাথা নিচু করে মৃদু গলায় বলল, আমার মাথা ঠিক ছিল না, আমাকে ক্ষমা করে দিন, শুধু এবারের মতো। শুতে চাইছো আমার কাছে? চরিত্রহীন মানুষের কাছে শুধু সম্মানে বাঁচবে না। এত ভালো মানুষ আবার আমার সহ্য হবে না। তার চেয়ে ভালো চলে যাও। মৃদু ফুপিয়ে উঠল, ভাঙা ভাঙা শব্দে বলল, আমি আপনাকে ভালোবাসি। শুধুমাত্র রাগের মাথায় বলা কথাগুলোর জন্য এত বড় শাস্তি দেবেন না। খুব ভালোবাসি আপনাকে। উচ্চ তাচ্ছিল্যের হাসি হাসলো, নিতুর দিকে ধীর পায়ে এগিয়ে গেলে শোধালো, কেউ কাউকে ভালোবাসলে এভাবে অসম্মান করতে পারে? এত অবিশ্বাস দানা বাঁধতে পারে? এভাবে চরিত্রের দিকে আঙ্গুল তুলতে পারে, যেখানে সে নিজেই 2 মাসে সেই ব্যক্তির কোনো স্পর্শ পায়নি? আমার মাথা ঠিক ছিল না। আমার মাথা শুধু বলছিল তোর মানুষ অন্য কারো মানুষ। সে তোকে নয়, অন্য কাউকে ভালোবাসে। তুই তাকে কখনো পাবি না। তোকে সে ঠকিয়েছে। উৎস এবার আচমকা নীরব হলো। মৃদু হলো তার কণ্ঠস্বর। চাহনি সবটুকু নিতুর মুখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। পলক্ষীন চোখে চেয়ে বলে উঠল, তুমি শুরুতে যে মায়া দেখিয়েছিলে সেটা গত 2 দিনে নড়বড়ে হয়ে গেছে। আমি তোমার কুৎসিত রূপটা দেখেছি। বিশ্বাস আমাকে তুমি করো না। আমার কথায় ভরসা নেই, অথচ এই সমস্ত কিছু থাকলে আমাদের গল্পের সমাপ্তিতে পূর্ণতা থাকতো। ক্ষমার অযোগ্য ভুল করে ফেলেছি, তাই না?
ছলছল চোখে উৎসের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ল নিতু। চোখের পলক ফেলতেই গাল বয়ে অশ্রু গড়িয়ে গেল। কি একটা কারণ। উৎস নিতুর দিকে থেকে চোখ সরিয়ে নিল। হয়তো কোনো কারণ আছে, আবার হয়তো নেই। পুনরায় মৃদু গলায় বলল, আগামীকাল সকালে যেতে হবে। এবার আর সময় পাল্টাতে রাজি নই আমি। তুমি নিতুকে সত্যিই বাড়িতে রেখে আসবি? এটা ঠিক হচ্ছে না উৎস। তুই আমার ছেলে হয়ে ওই মেয়েটাকে এমন একটা শাস্তি দিবি? মেয়ে মানুষ কখনোই চায় না তার স্বামী ভাগাভাগি হোক। একটা মেয়ে তার মা বাবা ভাই বোন সবাইকে অন্য কারোর সাথে ভাগ করতে পারলেও স্বামীকে পারে না। সে একটা ভুল করেছে, এবারের মতো মাফ করে দে। তোরও তো দোষ আছে। মায়ের কথায় ভ্রু কুঁচকে তাকালো উৎস। আগ্রহ নিয়ে শুধালো, আমার কি দোষ? তোর সব জিনিসে হস্তক্ষেপ করার অধিকার নিতুর আছে। আলমারি থেকে ওই কাগজটা পেয়ে না হয় একটু ভুলই বুঝেছে, তাই বলে তুই কেন মাথা গরম করলি? তুই কেন সব কথা ক্লিয়ার করে বললি না? উৎস মায়ের পাশে এসে বসলো। মাথা নিচু করে কিছুক্ষণ মৌন রইল। ফারিয়া বেগম আর কিছু বলছেন না। উৎস এবার মাথা তুলে মায়ের দিকে চাইলো। মাথা চুলকে বলল, তুমি দেখছি একটু কথা আড়াল করতেও দেবে না। ফারিনা বেগম নড়ে চড়ে বসলেন। ছেলের দিকে সন্দেহের দৃষ্টি ফেলে শোধালেন, কোন কথা আড়াল করতে চাইছিস? মেয়েটা গত 2 দিনে কী পরিমাণ কষ্ট পেয়েছে, আর এখনও পাচ্ছে, তুই জানিস? উৎস মুখ মলিন করে বলল। খারাপ তো আমারও লাগছে আম্মা। ফারিনা বেগম ছেলের দিকে কিছুটা এগিয়ে এলেন। উৎসের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শোধালেন, একটা সত্যি কথা বলবি বাপ? হুম। নিতুকে তুই এই 2 মাসে একটুও ভালোবাসতে পারিসনি? মায়ের প্রশ্নের জবাব না দিয়ে উঠে দাঁড়ালো উৎস। ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেল সে। বাহিরে তাকিয়ে আনমনে বলে উঠল, জানি না আম্মা, হয়তো ভালোবাসি, আবার হয়তো বাসি না। তবে এসব ওনার কাছে প্রকাশ করতে ভয় লাগে। দেখো না, সব সময় দূরত্ব রেখেই চলি। আবার এখনও মনে হয় আমি আবারও ঠকবো, নিতুও আমাকে ঠকাবে। নিতুর ব্যবহারে খুব কষ্ট পেয়েছিস তাই না? উৎস মায়ের দিকে ফিরে জোরপূর্বক হাসলো। মৃদু গলায় বলল, চরিত্র নিয়ে কথা বললে কার খারাপ লাগবে না বলো? যেখানে আমি জানি আমি ঠিক কতটা সঠিক। ফারিনা বেগম কিঞ্চিত ইতস্তত করে বললেন, আচ্ছা বাপ, যা হয়েছে এবারের জন্য মাফ করে দে। ওকে নিয়ে যেতে হবে না। উৎস দুই ধারে মাথা নাড়ল। স্থির দৃষ্টি ফেলে বলল, না আম্মা, এটুকু তার প্রয়োজন, তবে এর ভেতরে অন্য কিছু আছে। আমাকে বলবি না? বলতে চাইছি না। তোমাকে একদম নিশ্চিন্তে দেখলেই নিতু সন্দেহ করবে। ফিরে এসে বলবো। কিন্তু চিন্তার কোনো কারণ নেই আম্মা, ভরসা রাখো, আসছি। পরদিন সকালে চা নিয়ে রুমে প্রবেশ করলো কাজের নতুন মেয়েটা। উৎস যাকে আনতে গিয়েছিল সে এবারও ফিরতে পারেনি। কয়েকদিন আগে একজনকে পাঠিয়েছিল, তাকে পছন্দ করেননি ফারিনা বেগম। তাই উপায় না পেয়ে নতুন কাউকে বাসায় আনতে হয়েছে। মেয়েটা চায়ের কাপ হাতে উৎসের দিকে এগিয়ে গেল। মুচকি হেসে বলল, স্যার, আপনার চা। উৎস ল্যাপটপে মুখ গুজেছিল। চায়ের অফার পেতেই মুখে হাসি ফুটল তার। এক মুহূর্ত দেরি না করে বিনা দ্বিধায় চায়ের কাপটা নিয়ে চুমুক বসালো। সাথে সাথে চোখ মুখ খিচে বন্ধ করে নিল সে। বিরক্তির সাথে বলে উঠল, এটা কোনো চা হলো? সামান্য চা বানাতেই পারো না, রান্না কিভাবে করবে? মেয়েটা আমতা আমতা করে বলল। ভালো হয় নাই? উৎস পিরিজে চায়ের কাপটা রেখে জবাব দিল, একটুও না। আরেকবার বানায় না দিই, ভাল লাগবো। লাগবে না, যাও। মেয়েটা আর কোনো কথা না বলে চায়ের কাপটা নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। মুহূর্তেই রুমে প্রবেশ করলো নিতু, হাতে 2 কাপ চা। কোনো আগাম বার্তা ছাড়া উৎসের ঠিক সামনে এসে দাঁড়ালো। সে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আমার হাতের শেষ চায়ের কাপটা নিন। এরপর তো আর আমার হাতের চা খেতে পারবেন না। এবার সবার হাতের সব রকম চা খাওয়ার অভ্যাস করুন উৎস। আমি আপনাকে চা করে খাওয়ানোর জন্য থাকবো না। এই বাড়িতে আমার আয়ু শেষ। উৎস নিতুর মুখের দিকে তাকাতেই দেখলো নিতুর মুখ মলিন, অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো হয়তো অনুনয় করে বলছে, আমি থেকে যেতে চাই, প্লিজ আমাকে রেখে আসবেন না। উৎস পাত্তা দিল না, চায়ের কাপটাও হাতে নিল না সে। নিতু শুধু একবার দেখে আরেকবার
কাজে মন দিল। উৎসের এমন ব্যবহারে বুক ভেঙে কান্না এলো নিতুর। নিজেকে সামলে চায়ের কাপটা রেখে স্থান ত্যাগ করলো শুধু। সকালের খাওয়া শেষ করে উৎস রুমে প্রবেশ করে দেখলো নিতু আয়নার সামনে বসে সাজছে। উৎস এক পলক দেখে বিছানায় গিয়ে বসলো। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে চোখ বোলাতে বোলাতে বলল, কতক্ষণ লাগবে? নিতু বাসা থেকে উঠে উৎসের পাশে এসে বসলো। হঠাৎই উৎসের এক হাত নিজের হাতে নিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ আমাকে বাড়ির এক কোণায় রেখে দিন। আমার এই 2 মাসে আপনি অভ্যাস হয়ে গেছেন। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো বলেন? আমি পারবো না। তাছাড়া আমি নিজের বাড়িতে যেতেও চাই না। বাবাকে চরম ঘৃণা করি আমি। উৎস নিতুর দিকে চোখ তুলে চাইল না। মসৃণ গলায় সংক্ষিপ্ত আকারে শুধু বলল, এখন তোমার বিয়ে হয়েছে, তোমার বাবা এখন তো আর জোর করে অন্য কোথাও বিয়ে দিতে পারবে না, আর চিন্তাও নেই। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। যখন তোমার নজরে আমার চরিত্রে দাগ ছিল তখন তুমি চলে যাওয়ার কথা বলেছিলে, আর যখন দেখলে আমার দোষ নেই তখন আমাকে ছাড়া থাকতে পারবে না। মানুষ সব সময় স্বার্থপর হয়। কিন্তু মাথা নিচু করে অনুনয় করে ফের বলল, এটুকু ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছেন? পস্তাবেন আপনি। ঠিক আছে, পস্তালাম। সংক্ষিপ্ত জবাব উৎসের। নিতু উঠে দাঁড়ালো। হাতের উল্টো দিকে দিয়ে চোখ মুখ মুছে নিজের জায়গায় পুনরায় ফিরে গেল। বের হওয়ার সময় হয়ে গিয়েছে। নীতিও রেডি। যদিও সে রেডি হতে অনেকটা সময় নিয়েছে। ভেবেছিল উৎসাহ হয়তো যে কোনো সময় বলবে, থাক যাওয়া লাগবে না, মাফ করে দিলাম। এসো, বের হওয়া যাক। নীতু সম্পূর্ণ তৈরি হয়ে উৎস নিতুকে তাগাদা দিয়ে ব্যাগটা নিয়ে যেই বের হবে অমনি নিতু আচমকা এসে উৎসকে জড়িয়ে ধরল। বুকের ঠিক বাম পাশে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল সে। উৎস হঠাৎ এমন কিছু ঘটে যাবে বুঝে উঠতে পারেনি। হাতের ব্যাগটার সাথে সাথে মেঝেতে ধপ করে পড়ে গেল। এক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাসটাও থেমে গেল। সমস্ত শরীর অসর হলো। হাত দুটো নিজেদের পূর্ববর্তী অবস্থানে স্থির রইল। পরম যত্নে সামনের মানুষটাকে সে নিজের বক্ষে জড়িয়ে নিতে ব্যর্থ হলো। নিতু যখন উৎস বুক থেকে মাথা তুলল তখন তার চোখে পানি আর উৎসের চোখে অবাক ভাব। নিতু সামনে দাঁড়ানো পুরুষটার দিকে অশ্রুসিক্ত চোখেই চাইল। অশ্রুসিক্ত চোখে আর হাসিমাখা মুখে বলে উঠল, আপনাকে পাওয়া আমার হলো না। খুব ইচ্ছে ছিল এই বুকটা আজ জীবনের জন্য আমার আশ্রয়স্থল হোক। আপনি সেটা হতে দিলেন না। আমি আবারও আপনাকে হারালাম আমার দোষে আর আপনার কঠোরতায়। আর ফিরবো না আমি আপনার কাছে। নিজেকে ভালো না বাসলে আসলে অন্য কাউকে ভালোবাসতে নেই। উৎস মৌন রইল। নিতু পরনের শাড়ি ঠিক করে উৎসের দিকে মৃদু চেয়ে গলায় বলল, আমাকে একটাবার ভালো করে দেখে নিন উৎস। এই মেয়েটা আপনাকে অসম্ভব ভালোবাসে। আমাদের আর হয়তো কখনো দেখা হবে না। এই বাড়ি থেকে আমার বের হওয়া, আপনার কাছে থেকে দূরে যাওয়া মানে আমার মরে যাওয়া। আমি আর আপনাকে ভালোবাসতে বেঁচে উঠবো না উৎস। নিজের খেয়াল রাখবেন। গাড়ি চলছে নিজ গতিতে। অনেকটা পথ পেরিয়ে একটা ছোট্ট মহল্লার মধ্যে নিয়ে চলেছে। উৎস গাড়ি ড্রাইভ করছে। ঋতু পাশের সিটে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর শুধু দীর্ঘশ্বাস ফেলছে। গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে তেরছাভাবে নিতুকে দেখছে উৎস। মাঝে মধ্যে নিতু অসহায়ের মতো উৎসকে দেখছে। বাড়ির কাছাকাছি আসতেই নিতু আর চুপচাপ বসে থাকতে পারল না। মৃদু গলায় বলে উঠল,